অসম্ভব নিশি কালো অন্ধকার। আকাশে যেন একটিও তারা নেই। ঝিঝি পোকাগুলো কি অদ্ভুত ভাবে শব্দ করে চলেছে। ধীরে ধীরে তখন নামছে সন্ধ্যা। কোপায়ের জেলে এই নদীর ওপারে অদূরে ধান ক্ষেতের গাঢ় অন্ধকারে টিমটিমে নক্ষত্রের কোলে। আমি শ্যাম নারায়ণ, চন্দিপুর প্রাইমারি স্কুলের একজন অ্যাসিস্ট্যান্ট টিচার। বিগত 7 বছর ধরে শিক্ষকতা করলেও যা বেতন পাই তা দিয়ে বর্তমান যুগে পরিবারের ভার বহন করা খুব কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই কোনো পথ খুঁজে না পেয়ে গ্রামের 4টে বাড়িতে টিউশনি করাচ্ছি। স্কুল শেষ করে সন্ধ্যা 6টা নাগাদ টিউশনিতে যাই। সব টিউশনি শেষ করে রাত প্রায় 10টা থেকে 11টা নাগাদ বাড়ি ফিরি। আজ সোমবার, ঘড়িতে সময় রাত 10টা। টিউশন শেষ করে বাড়ি ফিরছি। শনিবার ও রবিবার এই দুটো দিন আমি টিউশনি করাই না। সারা সপ্তাহের 5টি দিন হাড় ভাঙা পরিশ্রম করে দুটো দিন ছুটি খাওয়াটা মানে শরীরকে বিশ্রাম দেওয়া। গ্রামের এই মেঠো পথ ধরে আমাকে প্রতিদিন বাড়ি ফিরতে হয়। প্রতিদিন 2-4টে মানুষের আনাগোনা থাকলেও আজ পথগুলো যেন একদম শ্মশানের ন্যায়। নেই কোনো গাড়ি, নেই কোনো মানুষ, একদম হাহাকার অবস্থা। বেশ খানিকক্ষণ সাইকেল চালালাম। এরপর পথে হঠাৎ লক্ষ্য করলাম ওই দূরে হাতে মশাল জ্বালিয়ে দুজন লোক আমার দিকে এগিয়ে আসছে। যাক, মনে তবু একটু সাহস পেলাম। কারো উপস্থিতি তো দেখতে পেলাম। সাইকেলটা নিয়ে এগিয়ে আসতে লোকটি বলল, কি মশাই, এই রাতে এই পথ দিয়ে একা একা চলছেন? মৃত্যুর কি বড়ই শখ জেগেছে নাকি? আমি সাইকেলটি থামিয়ে দেখলাম আমাদের গ্রামের বিমলদা। মধ্যখানে একটি বিশাল মুদি দোকান আছে, তার ব্যবহার বিধিও অমায়িক। এসব কি বলেন বিমলদা? সবে টিউশন শেষ করে বাড়ি ফিরছি, আর আপনার হাতে মশাল কেন? টর্চটার সঙ্গে নিলেই তো ভালো হতো। মাস্টার মশাই, আপনার বাড়ি ফেরার এই একটি মাত্র রাস্তা। বেশ ভয়ানক, বেশ ভয়ানক। আপনি বরং এই মশালটি সঙ্গে নিন। ভূত প্রেতেরা আগুনের কাছে আসতে ভয় পায়। সে তখন থেকে কি সব আজে বাজে কথা বলছেন বিমলদা? আমি সেই 6-7 বছর থেকে বেশ রাত করেই তো বাড়ি ফিরছি। কই, একদিনও তো কোনো ভূত প্রেতকে দেখতে পেলাম না। ও, তাহলে বুঝি আপনি খবরটি শোনেননি? কিসের খবর শুনবো? বিগত 2 দিন যাবৎ আপনার বাড়ি ফেরার রাস্তায় যে পুলটি পড়ে, সে পুলে অদ্ভুত অদ্ভুত সব বিষয় ঘটছে। রাত করে ভ্যান, সাইকেল, রিক্সা যেটি ওদিক দিয়ে যাক না কেন, তারা অদ্ভুত ভাবে কেউ তাদের গাড়ি থেকে পানিতে ফেলে দিচ্ছে, কেই বা তার গাড়ি বলে সঙ্গে নিজে থেকে ধাক্কা লাগিয়ে দিচ্ছে। এরপর তারা যখন বাড়ি ফিরছে, সকলের গায়ে নাকি ভীষণ জ্বর আসছে। কি বলছেন দাদা? হ্যাঁ, ঠিকই বলছি। শুধু কি তাই, কেউ কেউ নাকি দেখেছে বুলের ওপার সাদা কাপড় পরা একটি ভূতকে দাঁড়িয়ে থাকতে। তার চোখগুলো আগুনের মতো লাল টকটক, আর ঠোঁট দিয়ে লালা টপ করে পড়ছে মাটিতে। কি আশ্চর্যের ব্যাপার বলুন তো, হঠাৎ করে গ্রামে এসব কি শুরু হলো? তো এরকম পরিবেশে আপনি সেই পথ দিয়ে এলেন দেখলাম, তো কি এমন জরুরি কাজ ছিল? পাশে দাঁড়িয়ে আমার একটি মাত্র জামাই আজই শহরে এলো। পথে খানিকটা দেরি হয়েছে। অন্যদিকে পুলের আগে গাড়িওয়ালাটাও নেমে চলে গেছে, বললো ভুলটি পার করবেন না সে। তাই জামাইবাবুকে এগিয়ে নিতে গিয়েছিলাম। হেঁটে হেঁটে পুলটি পার করলে কোনো সমস্যা হচ্ছে না। আপনি বরং পুলের কাছে যেয়ে সাইকেল থেকে নেমে হেঁটে পুলটি পার করবেন, তাহলে আশা করছি কোনো সমস্যায় পড়বেননি। তা বেশ ভালোই বলেছেন। হ্যাঁ, যাই, তবে তাই করি। চলি বিমলদা, উপরওয়ালার নামে। এবার চললাম সেই পুলের পথে।
আসলে পুল বললে ভুল হবে, একটি ছোট্ট ব্রিজ। অতিরিক্ত গরমের রাতে এলাকায় যখন বিদ্যুৎ চলে যায়, পুলের উপর অনেক মানুষকে দেখতে পাওয়া যায়। পুলটিতে পরিবেশের শীতল হাওয়া এসে যেন মন এবং শরীরকে ঠান্ডা করে তোলে। আর একটু এগোলেই চোখে পড়বে পুলটি। আস্তে আস্তে হৃদয়ের ভেতরটা কেমন ভয় করতে লাগলো। আমার আর বুঝতে বাকি রইল না যে বিমলদার কথা যদি সত্যি হয়, তাহলে পুলের উপর আমি ব্যতীত আজ আর কোনো মানুষের দেখা পাওয়া যাবে না। এমন ভয়ঙ্কর একটি পরিস্থিতির মোকাবেলা শুধু আমাকেই করতে হবে। দেখতে দেখতে চলে এলাম পুলের কাছে। যা ভেবেছিলাম তাই, একটি মানুষও পুলের উপরে নেই, একদম জনমানব শূন্য। আমি সাইকেলটি নেমে সাইকেলটিকে হাতে নিয়ে ধরে ধরে এগিয়ে চলেছি পুলের কাছে। আর এইদিকে আমার মনের ভেতরে যেন ধক 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 শব্দ করছে। যতটা ধাপ পুলের কাছে এগিয়ে যাচ্ছি, আমার মনে হচ্ছে যেন আমার পা দুটো বরফে ঠান্ডা হয়ে উঠছে। হাজারো ভয়কে ভেদ করে এক সময় পুলে পা রাখলাম। পুলটিতে পা রাখতেই যা হলো, তার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আকাশটি হুড়মুড় করে গর্জে উঠল। শো শো শব্দ করে ঝড়ের গতিতে বাতাস বইতে লাগলো। বাতাসের সঙ্গে যেন গাছের পাতাগুলো তাল মিলিয়ে এদিক ওদিক ছুটে চলেছে। বুঝতে বাকি রইল না আজ এই রাতে অস্বাভাবিক কিছু হতে চলেছে। এমন সময় অনুভব করলাম আমার পিছনে হয়তো কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু পিছনে তাকানোর সাহস হচ্ছিল না। সাইকেলটি হাতে ধরে আমি গুটি গুটি পা করে সামনে এগোতে লাগলাম। ঠিক তখনই তাকিয়ে দেখি ওই অদূরে গাছের সাথে সাদা কিছু একটা ঝুলছে। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম ভুলের মাঝখানটায়। মাথায় বুদ্ধিগুলো যেন হারিয়ে গেল, ভেবে পাচ্ছি না এখন কি করব। খানিকক্ষণ বাদে লক্ষ্য করলাম গাছের উপর থেকে কে যেন কোথায় মিলিয়ে গেল। একটু পরে আমি শুনতে পেলাম ভয়ঙ্কর এক কণ্ঠ। ভয় পেলে মাস্টার মশাই? আমি হাত থেকে সাইকেল ফেলে দিয়ে পিছনে ঘুরে যা দেখলাম, তা দেখার পর আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। দেখলাম সাদা কাপড় পরা একটি মেয়ে। মেয়ে বললে ভুল হবে, কারণ তার চোখগুলো যেন আগুনে জ্বলছে, চুলগুলো এলোমেলো, আর দাঁত দুটো সামনে বেরিয়ে এসেছে। আমি ভয়ে ভয়ে বললাম, আমাকে ছেড়ে দাও, বাড়িতে আমার বৃদ্ধ মা আছে, আমার জন্য অপেক্ষা করছে। ভয় পেলে মাস্টার মশাই? মাস্টার মশাই, তোমাকে একটি ঘটনা বলি। দক্ষিণ পাড়া গ্রামে গীতাঞ্জলি নামক একজন অসহায় হতদরিদ্র মেয়ে বাস করত। 3 বছর আগে তার স্বামী ঋণের দায়ে আত্মহত্যা করে। বিয়ের পর থেকেই তাকে হাজারো কষ্ট বেদনা সহ্য করে বেঁচে থাকতে হয়েছে, কারণ তার স্বামী একজন নেশাগ্রস্ত মানুষ। সুদের টাকা নিয়ে ঋণ করে জুয়া খেলত। হাজারবার তাকে বুঝিয়েছে যে এসব জুয়ার টাকা কখনোই কারো কাছে থাকে না। উপরওয়ালা কখনো না কখনো কোনো একটি বিপদের ওসিলায় টাকাগুলো কেড়ে নিবে, কিন্তু কে শুনে কার কথা? তার শেষ পরিণতি দাঁড়ালো তার মৃত্যু। মৃত্যুর পর গীতাঞ্জলি মানুষের বাসায় কাজ করে তার ছোট্ট ছেলেটিকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করছিল।
কিন্তু এই সুখ আর বেশি দিন রইল না। গীতাঞ্জলির ছোট্ট ছেলেটা চুন্নর হঠাৎ একদিন ভীষণ জ্বর। ডাক্তার বলেছিল ইমার্জেন্সি, শহরে নিতে না পারলে ছেলেটাকে বাঁচানো যাবে না। এরপর গীতাঞ্জলি এই ব্রিজটির উপরে এসে গাড়ি খুঁজছিল, কিন্তু কেউ শহরে যেতে রাজি হলো না। এমন সময় দ্রুত গতিতে একটি মোটরসাইকেল এসে গীতাঞ্জলির শরীরকে টুকরো টুকরো করে দিল। গীতাঞ্জলি পড়ে রইল ঠিক এখানে। আর একটু সামনে পড়ে রয়েছে সেই মোটরসাইকেল চালকটির মৃতদেহটি। গীতাঞ্জলি বেঁচে থাকলেও তার শরীর দিয়ে যেন রক্ত স্রোতের মতো বয়ে চলেছে। ধীরে ধীরে আশেপাশে জড়ো হলো অনেক মানুষ, কিন্তু সকলেই শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিল। এমন সময় একজন উদার মনের মানুষ এসে গীতাঞ্জলিকে হাসপাতালে নেবার অনেক চেষ্টা করেছে। প্রায় 20টিরও অধিক গাড়িকে হাত জোর করে অনুরোধ করেছে, কিন্তু কেউই সাহায্য করতে এগিয়ে আসেনি। ধীরে ধীরে গীতাঞ্জলি মৃত্যুর কবলে ঢলে পড়ল। যে গীতাঞ্জলির কথা এতক্ষণ শুনেছিলে সে আর অন্য কেউ নয়, তোমার সামনেই দাঁড়িয়ে আছি আমি, সেই গীতাঞ্জলি। তোমার কি মনে আছে মাস্টার, সেই উদার মনের মানুষটি কে ছিল? সেই ছেলেটি আর অন্য কেউ নয়, বরং আমি নিজেই। দু চোখ ভরা জল নিয়ে চোখ দুটো বন্ধ করে ভাবছি কতই না চেষ্টা করেছি সেদিন মেয়েটিকে বাঁচানোর জন্য, কিন্তু একটি মানুষের সাহায্য করতে এগিয়ে আসেনি। আমার মৃত্যুর বিনিময়ে হলেও উপরওয়ালা আমার ছেলেটিকে বাঁচিয়েছেন। সত্য মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে আমার ছেলেটি, কিন্তু চুন্নকে দেখার মতো কেউ নেই। সে বড়ই একা। তুমি আমার একটি শেষ উপকার করবে মাস্টার? বলো, আমি তোমার কোনো উপকার করতে পারি কিনা? কাল সকাল সকাল তোমার পরিবার ও আমার ছেলেটিকে নিয়ে এই গ্রাম ছেড়ে তুমি চলে যাও। আজ থেকে আমার সোনামণি চুম্বুর সব দায়িত্ব তোমার। চলে যাও, তুমি চলে যাও। এই গ্রাম এখন থেকে শুধু গ্রাম নয়, অভিশপ্ত গ্রাম। চলে গেল গীতাঞ্জলি সেই উপরে। পরের দিন আমি আমার পরিবার ও চুন্নুকে নিয়ে গ্রামটি ছেড়ে দিয়ে শহরে চলে আসি। এভাবে দেখতে দেখতে 2টি বছর পেরিয়ে গেল। চুন্নু এখন স্কুলে যাচ্ছে। অনেক মিষ্টি ছেলেটা। একটি ছোট্ট ভুলের কারণে চলে যেতে পারে এক বা একাধিক জীবন। হয়তো এটি হতে পারে আপনার আমার শেষ দিন। তাই মানুষ মানুষের পাশে দাঁড়াবে, এটাই আমাদের জীবন, এটাই আমাদের কর্ম।